আসসালামু আলাইকুম। তো হাজির হয়ে গেলাম এই ড্রামার পার্ট 2 নিয়ে। আর দেরি করার জন্য আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এরপর জেনারেল ওং সেখানে নিজের সৈন্যদল নিয়ে চলে আসে এবং চাঙ্গেকে বন্দি করে ফেলে। সব গার্ডরা তখন সেখানে ওই শিলমোহরটি খুঁজতে শুরু করে, যেটা দেখে জিন বেরিয়ে আসতে গেলে শুন ওকে থামায় এবং এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে বলে। শুন বলে, তুমি আমার উপরে বিশ্বাস করো, আমি ওকে বাঁচিয়ে নেব, কিন্তু তুমি এখন পালাও, কেননা তোমার কাছে শিলমোহরটি রয়েছে। যেটাতে জিন বলে, আমি তোমার উপরে বিশ্বাস করছি, তুমি প্লিজ আমার বিশ্বাসটা ভেঙো না। এটা বলে সেখান থেকে জিন পালিয়ে যায়। এদিকে গার্ডরা অনেক খোঁজার পরও শিলমোহরটি পায় না, যার কারণে চাঙ্গেকে ওরা বন্দি করে নিয়ে চলে যায়। এরপর দেখানো হয় জেনারেল অং চাঙ্গেকে সুইউকে দেখায় এবং বলে, তুমি যদি শিলমোহরটি না দাও তাহলে সুইউকে মেরে ফেলা হবে। এবার চাঙ্গি তো অনেকটা চিন্তায় পড়ে যায় যে ও কি করবে। কিছুক্ষণ পর সেখানে সুয়ুর জ্ঞান ফেরে। সুয়ু চাঙ্গির কাছে ক্ষমা চায় ওই দিন ওকে তীর মারার জন্য। চাঙ্গি বলে, ক্ষমা চেয়ে আর কি লাভ, তুমি তো নিজের নতুন মালিকের কথা শুনবে, এটাই স্বাভাবিক। যেটা শুনে সুয়ু তখন ওকে বোঝানোর চেষ্টা করে ওটা করতেও বাধ্য ছিল, কিন্তু তারপরও চাঙ্গির অভিমান সুয়ুর প্রতি একটুও কমে না। চাঙ্গি জিজ্ঞাসা করে, তুমি কি এখানে একা এসেছো? সুয়ু বলে, না, আমার সাথে লি এবং হৌদুও এসেছে, এমনকি আজ বিকাল 4টায় হৌদু আমার সাথে দেখা করবে। যেটা শুনে চাঙ্গির মাথায় একটি প্ল্যান আসে। চাঙ্গি লি ইউয়ান এবং জেনারেল অংকে বলে, আমি ওই শিলমোহরটি দিতে রাজি আছি, কিন্তু আমি যার কাছে দিয়েছিলাম সে তো এখন একটি জায়গায় রয়েছে, যার জন্য আমাকে সেখানে যেতে হবে ওটা আনতে। ওরা চাঙ্গিকে সেখানে যেতে দিতে রাজি তো হয়, কিন্তু জেনারেল অং অনেকগুলো গার্ড সহ চাঙ্গিকে পাহারা দিচ্ছিল। ঠিক বিকাল 4টার সময় হৌদু সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে অনেকগুলো গার্ডকে দেখতে পায় যারা চাঙ্গিকে পাহারা দিচ্ছে। হৌদু বুঝতে পারে চাঙ্গি এখন বিপদে আছে এবং সুইও বিপদে রয়েছে, যার কারণে হৌদু এক এক করে ওই গার্ডগুলোকে মারতে থাকে। জেনারেল অং বিপদ বুঝতে পেরে তাড়াতাড়ি চাঙ্গিকে বন্দি করে নেয়। তবে সেখানে হৌদু আসে এবং জেনারেল অং এর সাথে লড়াই করে, যেটাতে জেনারেল অং ভয় পেয়ে পালিয়ে যায়। হৌদু এবার চাঙ্গিকে মারার জন্য যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে শুন আসে লিকে নিয়ে, যে লিকে হোস্টেজ বানিয়ে রেখেছিল। শুন বলে, চাঙ্গিকে ছেড়ে দাও, না হলে লিকে মেরে ফেলবো। যেটাতে হৌদু ভয় পেয়ে যায় এবং দুজনে একসাথে চাঙ্গি আর লিকে ছেড়ে দেয়। লি তাড়াতাড়ি হৌদুকে অনেক জোরে চাপতে ধরে এবং সেখান থেকে চাঙ্গিকে পালাতে বলে। চাঙ্গি এবং শুন এই ফাঁকে সেখান থেকে পালিয়ে যায়। এরপর শুন চাঙ্গিকে বলে, এখন ইউজো সিটিতে থাকা তোমার একদমই উচিত হবে না, তাই তুমি আমার সাথে চলো। চাঙ্গি বলে, এখান থেকেও যেতে পারবে না, কেননা ইউজো সিটি বিপদে রয়েছে। লি ইউয়ান এবং জেনারেল অং অ্যাশলে সম্প্রদায়ের লোক অর্থাৎ ছোট খানের সাথে হাত মিলিয়েছে। এভাবে চলতে থাকলে আজকের মধ্যেই হয়তো ইউজো সিটি অ্যাশলে সম্প্রদায়ের হাতে চলে যাবে। শুনেতে কিছুই বলতে পারে না, কেননা ও তো নিজেই অ্যাশলে সম্প্রদায়ের জেনারেল। এমনকি শুন তো এখানে নিজে এসেছিল এই সিটির উপরে কব্জা করতে। তারপরও চাঙ্গেকে ওই তলোয়ারটি দিয়ে দেয় এবং বলে, এটা তোমার সেফটির জন্য কাজে লাগবে। এরপর চাঙ্গে আবারও হৌদুর সাথে দেখা করতে যায়। অনিক্স বেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে, যেটা সকল ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার বড় সুযোগ, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল অন্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই আমার পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে অনেক্স বেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড জুই7 ব্যবহার করে প্রথম ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। হৌদু বলে, তোমার তো দেখছি সাহস রয়েছে, তুমি নিজে থেকেই শিকারির কাছে এসেছো। চাঙ্গে এখানে ওকে সবকিছু খুলে বলে এবং ওকে সাহায্য করতে বলে, না হলে ইউজো সিটি অ্যাশলে সম্প্রদায়ের হাতে চলে যাবে। তবে এখানে হৌদু কিছুতেই রাজি হচ্ছিল না। চাঙ্গে বলে, এখানে থাকলে তুমি আমি সবাই মারা পড়বো। এবার হৌদু অনেকটা চিন্তায় পড়ে যায় এবং চাঙ্গিকে বলে,
তুমি যদি সত্যি লিকে নিজের বোন মনে করো তাহলে ওকে এখান থেকে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য আমাকে সাহায্য করো। চাঙ্গি এতে রাজি না হতে চাইলে এবার হৌদু ওকে জোর করে বেঁধে নিয়ে যেতে থাকে। যেহেতু এখনো ওরা সুইওকে উদ্ধার করতে পারেনি তাই ওরা চাঙ্গানে ফেরত যেতে পারবে না, এই কারণে একটি হোটেলে থেকে যায়। তবে এখানে হৌদু তো চাঙ্গিকে একটি রুমে বন্দি করে রেখেছিল। কিছুক্ষণ পর সেখানে জিন চলে আসে। জিনকে দেখে চাঙ্গি অবাক হয়ে যায়। জিন বলে তাড়াতাড়ি আমার সাথে চলো। চাঙ্গি বলে তার আগে একজনের সাথে আমার দেখা করতে হবে। এরপর চাঙ্গিকে আমরা লিয়ের সাথে দেখা করতে দেখি, যেখানে লি বলে আমাকেও তোমার সাথে নিয়ে চলো। তবে চাঙ্গি বলে এটা অসম্ভব। এটা বলেই চাঙ্গি সেখান থেকে চলে যায়। এরপর চাঙ্গি এবং জিন দুজন মিলে একসাথে দেশের বর্ডার গার্ডের জেনারেল সেনের কাছে পৌঁছায় এবং ইউজো সিটির ব্যাপারে সবকিছু খুলে বলে, যেটাতে এবার জেনারেল সেন যুদ্ধের ঘোষণা দেয় এবং ইউজো সিটি যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এই খবর যখন ছোট খান জানতে পারে অনেক বেশি রেগে যায় এবং সেখান থেকে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করতে থাকে। সামনেই তখন জেনারেল সেন নিজের সৈন্যদল নিয়ে আসছিল, যেটা দেখে ছোট খান নিজেদের সকল জিনিসপত্র এবং লোকজন নিয়ে লুকিয়ে পড়ে। তখন আমরা সেখানে শুনকে দেখতে পাই। শুন একটি তীর মারে ঘোড়ার উপরে, যার কারণে ঘোড়াটি চিল্লিয়ে ওঠে। ছোট খান সেখানে শুনকে দেখে, কিন্তু এখন তার হাতে বেশি সময় ছিল না, যার কারণে জিনিসপত্র সব থুয়ে তারা লোকজন মিলে সেখান থেকে পালিয়ে যায়। জেনারেল সেনের গার্ডরা তাদের জিনিসপত্র তল্লাশি নেয় এবং সেখান থেকে ইউজো সিটির গুদাম ঘরের একটি ম্যাপ পায়। জেনারেল সেন বলে তাড়াতাড়ি ওদেরকে ওখানে যেতে হবে। এদিকে আমরা দেখতে পাই লি রাজ যে হোটেলে উঠেছিল সেই হোটেলে দুটি খারাপ লোক ওঠে। তারা এখানে নিজেদের সাথে একটি মেয়েকেও বন্দি করে রেখেছিল। তখন তাদের নজর যায় লিয়ের উপরে এবং তারা লিকে কিডন্যাপ করে নেয়। এদিকে চাঙ্গি যতক্ষণে জেনারেল সেনকে নিয়ে সেখানে পৌঁছায় দেখতে পায় জেনারেল অং তো লিউ ইয়ানকে মেরে ফেলেছে এবং সে এখানে বলতে থাকে লিউ ইয়ান বিশ্বাসঘাতক, তাই সে তাকে মেরে ফেলেছে। জেনারেল অং তো লিউ ইয়ানের ঘাড়ে সকল দোষ দিয়ে দেয়। তবে জেনারেল সেন এখানে সবকিছুই জানতো, যার কারণে সে জেনারেল অংকে বন্দি করে নেয়। কিছুক্ষণ পর সেখানে হৌদু পৌঁছে যায়। হৌদুকে এখানে দেখে চাঙ্গি তো অনেকটা ভয় পেয়ে যায়। চাঙ্গি তাড়াতাড়ি গার্ডের পোশাক পরে সেখান থেকে বেরিয়ে আসে। জেনারেল সেন তো চাঙ্গিকে একেবারে শহরের শেষ প্রান্ত অবধি ছেড়ে দেয়। চাঙ্গি তাকে ধন্যবাদ জানায়। জেনারেল সেন বলে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই রাজকুমারী, এটা তো আমার দায়িত্ব ছিল। যেটা শুনে চাঙ্গি তো অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে আপনি জানেন যে আমি রাজকুমারী? জেনারেল সেন বলে আপনার ব্যবহারে এটা বোঝা যাচ্ছে যে আপনি রাজকুমারী। এখন আপনি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যান, না হলে ওরা এসে আপনাকে ধরে নেবে। এটাতে চাঙ্গি সেখান থেকে চলে যায়। তবে চাঙ্গি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সেখানে সুয়ু চলে আসে। সুয়ু বলে তুমি এক্ষুনি আমার সাথে চলো এবং সবার কাছে আত্মসমর্পণ করো। আমি কথা দিচ্ছি আমার প্রাণ থাকতো আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তবে চাঙ্গি বলে আমি তোমার ফাঁদে একদমই পা দেব না। সুয়ু বলে তুমি ভুল করছো। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মহারাজের ওই শিলমোহর আছে ততক্ষণ পর্যন্ত হৌদু তোমার পিছু ছাড়বে না। তাই আমি তোমাকে সাজেশন দিচ্ছি যে তুমি ওই শিলমোহরটি দিয়ে দাও। এটা শুনে চাঙ্গি তো একটি ছুরি বের করে সেটা সুয়ুর বুকে ঢুকিয়ে দেয় এবং ওকে ওই শিলমোহরটি দিয়ে বলে নাও, এটাই নিতে এসেছিলে তো, আমার এটার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি নিজে সবকিছু নিজেই দেখব। এটা বলেই চাঙ্গি সেখান থেকে চলে যায়। সুইয়ের পর শিলমোহর নিয়ে হৌদুর কাছে যায় এবং বলে এখন তো শিলমোহর পেয়ে গিয়েছি, তাই চলো। হৌদু বলে যতক্ষণ না আমি চাঙ্গিকে নিজের হাতে পাচ্ছি ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। এদিকে দেখানো হয় লিকে ওই বদমাশ লোকটি ধরে নিয়ে যাচ্ছিল। মূলত লোকটি ছিল মেয়ে পাচারকারী, যারা মেয়েদেরকে হাত পা কেটে তাদেরকে দিয়ে ভিক্ষা করাতো। এরপর হৌদু এবং সুয়ো যখন ওই হোটেলে আসে এবং লিকে দেখতে পায় না তখন ওরা বুঝতে পারে লিয়ে কোনো বিপদ হয়েছে। এতে ওরা দুজনে অনেকটা চিন্তায় পড়ে যায়। চাঙ্গি যখন যাচ্ছিল তখন ওখানে একটি ঘর দেখতে পায়। এতে থাকার জন্য ঘরে যায়। দেখতে পায় সেখানে শুন আগে থেকেই ছিল, কিন্তু শুনে তো অনেক বেশি আঘাত লেগেছিল, যেটাতে চাঙ্গি তখন ওকে ওর জামা খুলতে বলে। শুন প্রথমে খুলতে না চাইলেও চাঙ্গি জোর করায় ও খুলে দেয়। এরপর চাঙ্গি নিজের জামা ছিঁড়ে শুনকে পট্টি লাগিয়ে দেয়। শুন এখানে চাঙ্গিকে এটা বলে দেয় যে ও অ্যাশলি সম্প্রদায়ের লোক। অ্যাশলি সম্প্রদায়ের গ্রাম তারা গ্রামে ও থাকে, কিন্তু এটা বলে না যে ও অ্যাশলি সম্প্রদায়ের জেনারেল। চাঙ্গি বুঝতে পারে যে শুন এখনো ওকে সমস্ত সত্যিটা বলেনি, তাই বলে যদি তুমি বলতে না চাও তাহলে ঠিকই আছে, আমি তোমাকে জোর করব না। শুন বলে তুমি আমার সাথে আমার গ্রামে চলো। তবে চাঙ্গি বলে
আমি তোমার সাথে তোমার গ্রামে যেতে পারবো না। সোনা তো বুঝতে পারে চাঙ্গিকে জোর করে লাভ নেই, কেননা ও নিজের সিদ্ধান্ত নিজে নিজেই পছন্দ করে। তাই তখন চাঙ্গিকে ও কিছু টাকা দেয়। চাঙ্গি ওকে ধন্যবাদ জানায় এবং বলে পরে অবশ্যই শোধ করে দেব। এটা বলেই চাঙ্গি সেখান থেকে চলে যায়। শুন বলে আমাদের আবারও দেখা হবে। এদিকে আমরা লিকে দেখতে পাই, যার কাছে সুইও আসে ওকে উদ্ধার করার জন্য। তবে এটা শুধুমাত্র লিয়ের স্বপ্ন ছিল। লি উকি মেরে দেখতে পাই সত্যি সত্যি সুইও এখানে ওকে খুঁজতে এসেছে। যখনই ও সুইওকে ডাকতে যাবে তখনই সেখানে থাকা ওই মেয়েটি লিকে অজ্ঞান করে দেয়। এতে লোকটি মেয়েটিকে শাবাশি দেয়। এরপর আমরা চাঙ্গিকে দেখতে পাই যে সৌজো নামে একটি সিটিতে আসে। এই সিটিটি হচ্ছে তাং ডাইনাস্টির একদম শেষ সীমানায় অবস্থিত। বর্ডারের ওই পাশে হচ্ছে অ্যাশলে ডাইনাস্টি। তো যেহেতু এটা বর্ডারের পাশে ছিল, এই কারণে সবসময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। চাঙ্গি এরকমটাই শুনেছিল, কিন্তু এখানে এসে পুরো উল্টোটা দেখে যে এখানে সবাই অনেকটা শান্তিতে রয়েছে। চাঙ্গি এখানে একটি লোকের কাছ থেকে জানতে পারে এখানকার রাজা গংসং অনেক বেশি দয়ালু। এরপর চাঙ্গি যখন সেখান থেকে যাচ্ছিল তখন ওর সাথে জিনের দেখা হয়। এখানে জিনের কাছে ও গংসং এর বিষয়ে বলে এবং এটাও বলে হয়তো রাজা গংসং ওদেরকে সাহায্য করতে পারবে। এদিকে শুনকে দেখানো হয় যে আসলে ডাইনাস্টিতে চলে আসে। এখানের মেইন যে সিটি ছিল সেই সিটিকে চারাগ্রাম বলা হয়। তখনই সেখানে মুজিন চলে আসে, যে তখন শুনের আঘাতের জায়গায় ওষুধ লাগাচ্ছিল। শুন তো চাঙ্গির কথা ভাবছিল আর মুচকি মুচকি হাসছিল, যেটা দেখে এবার জিকে নিয়ে মজা উড়াতে থাকে। তখনই সেখানে জেনারেল তু কাশে চলে আসে। আসলে অ্যাশলি ডাইনাস্টিকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমে হচ্ছে ঈগল বিভাগ, যে বিভাগের জেনারেল হচ্ছে শুন। তারপরে হচ্ছে শিয়াল বিভাগ, যে বিভাগে জেনারেল হচ্ছে ছোট খান। এরপর হচ্ছে ভাল্লুক বিভাগ, যে বিভাগের জেনারেল হচ্ছে তুকাশে। তুকাশে হচ্ছে একজন অহংকারী লোক এবং ওর মাথায় একটু বুদ্ধি কম। শুন জিজ্ঞাসা করে, তো জনাব তুকাশে আপনি হঠাৎ করে এখানে? তুকাশে বলে এখানে আমাকে বড় খান পাঠিয়েছে। তো বড় খান হলো এই পুরো অ্যাশলি ডাইনাস্টির রাজা। তুকাশে বলে বড় খান বলেছে যেহেতু তুমি ইউজো সিটিতে দখল করতে পারোনি, এই কারণে আমরা সৌজো সিটি দখল করব, তাই তোমাকে তৈরি হয়ে থাকতে বলেছে। এইদিকে আমাদেরকে সৌজো সিটির রাজা গংসংকে দেখানো হয়, যার কাছে একটি গার্ড এসে বলে রানিমার উপরে আক্রমণ করা হয়েছিল। গংসং তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসে। তবে তখনই সেখানে রানী আসে এবং বলে একজন ছেলে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে। আমরা সেখানে চাঙ্গিকে দেখতে পাই। চাঙ্গির কোলে এই মেয়েটি হচ্ছে গংসং এর মেয়ে ইউয়ান। তো এখানে গংসং ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। চাঙ্গি নিজের নাম বলে সিচি এবং বলে ওদের এখানে থাকার কোনো জায়গা নেই। এটাতে রানী তখন রাজার কাছে আবদার করে যাতে ওদেরকে এখানে থাকতে দেওয়া হয়। রানীর আবদারে রাজাও রাজি হয়ে যায়। এরপর আমরা চাঙ্গি এবং জিনকে ওদের রুমে দেখতে পাই। চাঙ্গি এখানে জিনকে বলে রানী যদি ওদেরকে বিশ্বাস করেছে, কিন্তু রাজা এখনো পুরোপুরি ওদেরকে বিশ্বাস করতে পারছে না, তাই ওদেরকে রাজার বিশ্বাস জয় করে নিতে হবে। এরপর আমরা দেখতে পাই চাঙ্গি ইউয়ানের সাথে খেলছিল, তবে মেড এসে ইউয়ানকে সেখান থেকে নিয়ে যায় এবং চাঙ্গির সাথে কথা বলতে নিষেধ করে। এরপর দেখানো হয় চাঙ্গি রাজার কাছে যায় এবং রাজকারবারে ওনাকে অনেকটা হেল্প করে দেয়, যেটাতে রাজা অনেকটা খুশি হয়। চাঙ্গি সেখান থেকে চলে গেলে সেখানে রাজার মন্ত্রী আসে এবং বলে ছেলেটি অনেক বেশি বুদ্ধিমান, আপনি তো এমন একজনকেই খুঁজছিলেন এতদিন। এদিকে আমরা লিকে দেখতে পাই যে অনেকটা ভয় পেয়েছিল। ওই যে মেয়েটা ছিল ওর নাম হচ্ছে সু। তো এখানে ওই দুইটি লোককে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে দেয়, যার কারণে তারা সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সু গিয়ে লিকে ডাকে এবং লিয়ে সাহায্য নিয়ে সেখান থেকে বের হয়। সু বলে তুমি এখানে অপেক্ষা করো, আমি সাহায্য নিয়ে আসছি। এটা বলেই সু সেখান থেকে চলে যায়। লি সেখানে ভয়ে কান্না করতে থাকে। এদিকে আমরা চাঙ্গিকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে রাজার রুমে আসে। তবে তখনই সেখানে মন্ত্রী চলে আসে এবং ওর উপরে আক্রমণ করে। মন্ত্রী বলে তুমি সাধারণ কেউ হতেই পারো না, সত্যি করে বলো তোমার আসল পরিচয় কি? কোথাও বা চাঙ্গানের রাজা তোমাকে এখানে গুপ্তচরগিরি করতে পাঠায়নি তো? চাঙ্গি বলে আপনি চিন্তা করবেন না, আমি এখানে গুপ্তচর হয়ে আসিনি। আমি শুধু আপনাকে এটুকুই বলতে পারি যে আমি এখানে কারোর ক্ষতি করব না। মন্ত্রী বলে ঠিক আছে, মেনে নিচ্ছি, যতক্ষণ না তুমি এখানে কারোর ক্ষতি করছো ততক্ষণ আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু তুমি যদি কারোর ক্ষতি করো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না।
পরের দিন সকালবেলা দেখতে পাই লির ঘুম ভাঙে। লি সেখানে কাউকেই দেখে না, কিন্তু যখনই দরজা খোলে দেখতে পাই সেখানে তো সুয়ের লাশ ঝোলানো। আসলে ওই দুটি লোকই সুকে মেরে ফেলেছে। লি এটা দেখে আরো বেশি ভয় পেয়ে যায় এবং কান্না করতে থাকে। এদিকে শোন মুজিনকে সাথে নিয়ে সোজু সিটিতে চলে এসেছিল। মূলত এটা শোনের নিয়ম যে সিটিতেও আক্রমণ করতে যাবে তার আগে ওই সিটিতে এসে শত্রুদের গতিবিধি জেনে নেয়। ওখানে আমরা দেখতে পাই চাঙ্গি এবং জিন একটি হোটেলে খাবার খাচ্ছিল। ঠিক তখনই জিন জানায় ওর কাছে কোনো টাকা নেই, ও তো টাকা আনতে ভুলে গিয়েছে। জিন তাড়াতাড়ি টাকা নিতে চলে যায়, তবে দোকানদার তখন চাঙ্গিকে ধরে ফেলে এবং ঝামেলা করতে থাকে। তখনই সেখানে শুন আসে এবং দোকানদারকে সে যা পাবে তার থেকেও বেশি দিয়ে দেয়। ততক্ষণে সেখানে জিনও চলে এসেছিল টাকা নিয়ে। শুন চাচ্ছিল না যে চাঙ্গি এই শহরে থাকুক, তাই তখন চাঙ্গিকেও নিজের সাথে করে নিয়ে যেতে চায়, তবে চাঙ্গি ওকে মানা করে। তখনই সেখানে কিছু সৈন্যদল আসতে দেখে, মূলত এগুলো তুকাশে পাঠিয়েছিল, যেটা দেখে শুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ে তুকাশেকে আটকানোর জন্য। আর চাঙ্গি এবং জিন চলে আসে রাজা গংসংয়ের কাছে এবং তাড়াতাড়ি যুদ্ধে ঘোষণা দিতে বলে। তবে গংসং বলে, তোমরা আমার প্ল্যান সম্পর্কেই জানো না, তাই এখন চুপ থাকো। চাঙ্গি বলতে থাকে, এটা আপনি কি করছেন, তারা এসে সবাইকে মেরে ফেলবে। চাঙ্গি রাজা গংসংকে জোরাজোরি করতে থাকলে এবার সবাই মিলে ওকে বন্দি করে দেয়, যেটাতে চাঙ্গি অনেকটা রেগেছিল। চাঙ্গি বলতে থাকে, রাজা গংসং এর মতলব একদমই ঠিক লাগছে না। কোথায় সে আবার অ্যাশলে সম্প্রদায়ের লোকেদের সাথে হাত মেলায় নিত এবং তাদের হাতে সোজো সিটিকে তুলে দিতে যাচ্ছে। আমার এটাই মনে হচ্ছে। তখনই সেখানে রাজা গংসং চলে আসে। তাকে দেখে এবার চাঙ্গি সরাসরি জিজ্ঞাসা করে, আপনি কেন যুদ্ধের ঘোষণা দিলেন না? চাঙ্গির এখানে মনে হচ্ছিল যে হয়তো অনেকেই মারা গিয়েছে। গংসং বলে, তুমি চিন্তা করো না, আমাদের একজন সৈন্যও মারা যায়নি, এমনকি আমরা যুদ্ধেও জিতে গিয়েছি। যেটা শুনে চাঙ্গি অবাক হয়ে যায়। গংসং এর গার্ড বলে, আসলে মহারাজ গেটের বাইরে এবং উপরে অনেকগুলো তীরন্দাজকে রেখে দিয়েছিল, তাই তারা অ্যাশলে সম্প্রদায়ের লোকেদের তাদের শহরের অনেকটা কাছে আসতে দিয়েছে। এরপর যখন তারা একেবারে কাছে চলে এসেছিল তখন তারা যুদ্ধের ঘোষণা দিয়েছে এবং তীরন্দাজদেরকে দিয়ে তীর মারিয়েছে, যার কারণে তারা সবাই হার স্বীকার করে সেখান থেকে পালিয়ে গিয়েছে। এবার এই কথা শুনে চাঙ্গি তো রাজার উপর অনেকটা ইমপ্রেস হয়ে যায়। তবে চিন্তা তো এখনো শেষ হয়নি, কেননা অ্যাশলে সম্প্রদায়ের লোকেরা হয়তো আবারও আক্রমণ করবে। রাজা গংসং চাঙ্গিকে দেখায় ওদের বর্ডারে একটি নদী রয়েছে, তবে অ্যাশলে সম্প্রদায়ের অনেকেই সাঁতার কাটতে পারে না, তাই তারা গ্রীষ্মকাল অবধি অপেক্ষা করবে। যতক্ষণ না নদী শুকিয়ে যাচ্ছে ততক্ষণ তারা এখানে আসবে না। চাঙ্গি বলে, তাহলে আমাদেরকে তাড়াতাড়ি ওদেরকে গ্রীষ্মকাল উপহার দিতে হবে। এবারের গ্রীষ্মকালটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আমাদের উচিত ডালপালা দিয়ে ওই নদী বন্ধ করে দেওয়া। আক্রমণ তো তারা এমনিতেও করবে, তাই তাদের উচিত যে সময় আরও এগিয়ে আনা, যত তাড়াতাড়ি তাদেরকে পরাস্ত করা যাবে ততই তাদের মঙ্গল। গংসং এর এই আইডিয়া অনেক বেশি পছন্দ হয় এবং বলে, এই কারণে আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। তোমার বুদ্ধি একদম রাজকুমার জিনের মতো, যে এখন চাঙ্গানের রাজা। মূলত রাজকুমার জিন হলো চাঙ্গের চাচা, অর্থাৎ জিন তার নাম ছিল। কথা শুনতে চাঙ্গির মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়, তবে সে কিছু বলতে পারে না গংসং এর সামনে। এরপর দেখানো হয় গার্ড এসে গংসংকে বলে, চাঙ্গান থেকে সীমাতু আপনাকে ডেকে পাঠিয়েছে। গংসং এবার চিন্তায় পড়ে যায়, কেননা সীমাতু তো ওকে এমনি এমনি ডেকে পাঠাবে না, তাই তখন নিজের মন্ত্রীকে বলে চাঙ্গিকে এই বিষয়ে জানিয়ে রাখতে। এরপর যখন গংসং সীমাতুর সাথে দেখা করতে যায় তখন সীমাতু ওর উপরে অনেক রাগ দেখায়। সীমাতু বলে, তুমি আমার অনুমতি ছাড়া কি করে অ্যাশলে সম্প্রদায়ের লোকেদের উপরে আক্রমণ করলে? এখন তোমাকে যদি এর শাস্তি না দেওয়া হয় তাহলে অন্য শহরের লোকেরাও এটা করার সাহস পেয়ে যাবে। তাই তখন সীমাতু গার্ড ডাকে এবং গংসংকে বন্দি করতে বলে। মূলত সীমাতু এটা নিজের ভাই সীমার কথায় করেছিল, যে কিনা তুকাশের হয়ে কাজ করত, যাকে এবার শুন দেখে ফেলে। পরের দিন সীমাতু কিছু লোক পাঠায় এবং তারা এখানে এসেছিল গংসং এর শিলমোহরটি নেওয়ার জন্য। তবে তখন চাঙ্গি নাটক করতে থাকে এবং বলতে থাকে যে এখন নাকি এখানে চোর এসেছে এবং সবকিছু চুরি করে নিয়ে গিয়েছে, এমনকি শিলমোহরটিও নিয়ে গিয়েছে। লোকগুলো সেখানে সার্চ করে দেখতে পায়, হ্যাঁ সত্যি শিলমোহরটি সেখানে নেই। কিন্তু ওই লোকগুলোর মধ্যে যে প্রধান গার্ড ছিল সে বলে, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করো না, 3 দিন পর আমরা ঠিক এখানে আসবো,
জানি না যে তোমরা শিলমোহরটি কোথা থেকে আনবে, কিন্তু যদি না আনতে পারো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো। এটা বলে গার্ডরা সেখান থেকে চলে যায়। চাঙ্গি অনেকটা চিন্তায় পড়ে যায় যে গংসংকে এবার কি করে ছাড়াবে। তখনই চাঙ্গির মাথায় একটি প্ল্যান আসে। চাঙ্গি সেখানে সোজু সিটির 2জন প্রধান সেনাকে ডাকে এবং তাদেরকে আদেশ দেয় অ্যাশলেদের উপরে রাতের বেলা আক্রমণ করতে এবং তাদের সবকিছু আগুন দিয়ে পুড়িয়ে দিতে। কিন্তু যখন তারা আক্রমণ করতে যাবে তখনই সেখান থেকে যেন তারা পালিয়ে আসে। গার্ডরা বলে ঠিক আছে, রাজা মশাইকে ছাড়ানোর জন্য আমরা সবকিছু করতে পারবো। এদিকে আমরা শুনকে দেখতে পাই যে তখনও চাঙ্গির কথা ভাবছিল আর মুচকি মুচকি হাসছিল, যেটা দেখে মুজিন সেখানে এসে আবার ওকে জ্বালাতন করতে শুরু করে। এইদিকে ঠিক তখনই সৌজুর সেনারা অ্যাশলিদের উপরে আক্রমণ করে এবং তাদের সবকিছু আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মুজিন এতে অনেকটা অবাক হয়ে যায় এবং শুনকে বলে সৌজুর লোকেরা তো আগে কোনো সময় রাতে আক্রমণ করেনি, তাদের মাথায় হঠাৎ করে এই আইডিয়া কোথা থেকে আসলো। শুন বলে হয়তো তাদের পিছনে অন্য কেউ রয়েছে, তবে সেটা কে। এরপর আমরা চাঙ্গিকে দেখতে পাই, যার সাথে গংসং এর গার্ড সুয়াং দেখা করতে আসে এবং বলে তুমি যেরকমটা বলেছিলে ঠিক সেরকমটাই করেছি। চাঙ্গি বলে এবার আমাদেরকে প্ল্যান পাল্টাতে হবে, কারণ এই প্ল্যানের বিষয়ে তো অ্যাশলিরা অলরেডি জেনে গিয়েছে। এই কারণে সুয়াং তোমাকে আমাকে হেল্প করতে হবে। এদিকে দেখানো হয় তুকাশে সীমাকে সীমাতুর কাছে পাঠিয়েছিল। সীমা সীমাতুকে সবকিছু খুলে বলে। সীমাতু অবাক হয়ে যায় এবং বলে তাদের সাহস হয় কি করে আমার আদেশ ছাড়া এসব কিছু করার। বাইরে আমরা সুয়াংকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল, কিন্তু তখনই ও তো ধরা পড়ে যায়। সুয়াংকে ধরে ওরা অনেক বেশি মারধর করে। এর পরের সিনে দেখানো হয় সুয়াং চাঙ্গের কাছে ফিরে আসে এবং বলে ও অনেক কষ্টে পালিয়ে এসেছে, তবে হঠাৎ করে ও চাঙ্গিকে কিডন্যাপ করে এবং একটি জায়গায় নিয়ে যায় যেখানে ও চাঙ্গিকে সীমার সামনেই মেরে ফেলে। সীমা ওকে শাবাশি দেয় এবং বলে তুমি এখন এখান থেকে যেতে পারো। এরপর সীমা তুকাশের সাথে দেখা করতে আসে, যেখানে তুকাশের চেলাকেও সবকিছু জানায়। তুকাশের চেলা এতে অনেক খুশি হয়ে যায়। এই সব কিছু আবার মুজিন শুনে ফেলে এবং শুনকে জানায়। শুন তো অনেকটা চিন্তায় পড়ে যায় যে মারা গিয়েছে সে কোনোভাবে চাঙ্গি না তো। পরের দিন সকাল সকাল তুকাশে নিজের সমস্ত সৈন্য নিয়ে সৌজুর গেটে চলে আসে, যেখানে তখন সীমাতো চলে আসে। সীমাতো এখানে সৌজুর দলিলপত্র সবকিছু তুকাশের হাতে তুলে দেয় এবং বলে এখন থেকে সৌজুর নতুন রাজা আপনি। তবে তখনই কেউ একজন তীর মেরে ওই দলিলটি ফেলে দেয়। এটা আসলে চাঙ্গি ছিল, মূলত চাঙ্গি মরেনি, এটা ওর আর সুয়াংয়ের প্ল্যান ছিল। তুকাশে তো ওকে জীবিত দেখে অনেক বেশি রেগে যায় এবং রাগের চোটে সীমাতোকেই সেখানে মেরে ফেলে। এরপর নিজের সৈন্য নিয়ে আক্রমণ করে দেয়। চাঙ্গে এখানে গংসং এর বুদ্ধি অবলম্বন করে এবং যখন তুকাশে সৈন্য নিয়ে একেবারে কাছে চলে আসে তখন আক্রমণ করার জন্য বলে। সকল গার্ডরা তখন অ্যাশলেদের উপরে আক্রমণ করে তীর দিয়ে, যার কারণে তুকাশে সেখান থেকে হার মেনে পালিয়ে যায়। তবে যখন ওরা ওই নদীর কাছে যায় দেখতে পায় নদীটি শুকনো আছে, তাই ওরা ওখান থেকে পালাতে যায়। যখনই ওরা নদীতে নামে তখনই যে কাঠগুলো দিয়ে নদীটা বন্ধ করে রাখা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হয়, যার কারণে সবাই মিলে তো নদীতেই ভেসে যায় এবং ওদের থাকার জায়গা সাথে যা যা ছিল সবকিছুই নষ্ট হয়ে যায়। গংসংকেও ছেড়ে দেওয়া হয়েছিল। গংসং খুশি হয়ে চাঙ্গেকে নিজেদের গার্ডের কমান্ডার বানিয়ে দেয়। কিন্তু এখনো চিন্তা শেষ হয়নি, কেননা অ্যাশলের সবচেয়ে শক্তিশালী বিভাগ যেটা কিনা ছিল ঈগল, সেই বিভাগটিকে তো এখনো ওরা হারাতে পারেনি। পরের দিন যখন সবাই একসাথে খাবার খাচ্ছিল তখনই সেখানে গার্ড আসে এবং একটি তীর দেখায় যেটা ছিল ঈগল বিভাগের, অর্থাৎ তারা হামলা করেছে। চাঙ্গি বলে আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু সামলে নেব। এরপর আমাদেরকে শুনকে দেখানো হয় যে সৈন্যদল নিয়ে চলে এসেছিল আক্রমণ করার জন্য। এখানে দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, কেউ কারোর থেকে কম ছিল না। যুদ্ধ করতে গিয়ে গংসং অনেকটা আহত হয়, যার কারণে চাঙ্গি তাকে ওখান থেকে পাঠিয়ে দেয় এবং সমস্ত দায়িত্ব নিজের উপরে নিয়ে নেয়, যেহেতু এখন ও এখানকার সেনাপতি বা কমান্ডার ছিল। শুনে নজর তখন চাঙ্গির উপরে যায়, যেখানে মুজিন ওকে বলতে থাকে তাড়াতাড়ি চাঙ্গিকে মেরে ফেলার জন্য, কেননা চাঙ্গি হচ্ছে ওদের সেনাপতি, আর সেনাপতিকেই যদি মেরে ফেলা হয় তাহলে যুদ্ধ ওরা জিতে যাবে। ঠিক একই সময় চাঙ্গিও তখন শুনকে নিশানা করে তীর দিয়ে মারার জন্য, যেটা দেখে শুনও এবার তীর তুলে নেয় এবং ওরা দুজন দুজনের দিকে তীর মারে। যদিও শুন বেঁচে যায় তারপরও চাঙ্গির বুকে তীরটি গেঁথে যায়। সবাই মনে করতে থাকে চাঙ্গি মারা গিয়েছে, তাই আসলে লোকেরা বলতে থাকে
এখন থেকে সৌজু আমাদের। কিন্তু তখনই চাঙ্গি আবারও উঠে দাঁড়ায়। এটা দেখে শুন সেখান থেকে নিজের সমস্ত সৈন্যদল নিয়ে চলে যায়। রাতের বেলা আমরা দেখতে পাই চাঙ্গি এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। তখন ওর কাছে জিন আসে। জিন জিজ্ঞাসা করে এখন আমরা কি করব? চাঙ্গি বলে এখন আমরা পাশের শহর দাইজাওতে যাব, ওখান থেকে সাহায্য নিয়ে আসবো। এদিকে আমরা শুনকে দেখতে পাই, যার চাঙ্গির জন্য অনেকটা চিন্তা হচ্ছিল। শুন এখানে মনে মনে ভাবছিল যে করেই হোক সৌজু ওকে দখল করতেই হবে, কেননা ও যদি এটা না পারে তাহলে বড় খান আসবে নিচে থেকে এবং সে মাঠে নেমে পড়লে কাউকেই ছাড়বে না। এদিকে আমাদেরকে দাইজাও দেখানো হয়, যেখানে অ্যাশলে শিয়াল গ্রুপের লোকেরা এসে দাইজাও আক্রমণ করে এবং দাইজাও দখল করে নেয়। দাইজাও শহরেই তো ওই দুটি খারাপ লোক লিকে নিয়ে এসেছিল। এখানে সবাই অনেকটা ভয় পেয়েছিল। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটি তলোয়ার এসে ওই লোকটিকে মেরে ফেলে, যেটা দেখে লি অনেকটা ভয় পেয়ে যায়। ভিতরে আসলে সৈন্যরা চলে আসে এবং লিকে মারতে যায়। তখন ওদের নজর যায় আরেকটি লোকের উপরে। এতে ওরা ওকে মারতে ব্যস্ত হয়ে পড়ে। এই ফাঁকে সেখান থেকে লি পালিয়ে যায়। এদিকে চাঙ্গি যাচ্ছিল, তখনই সেখানে হৌদু চলে আসে। হৌদু এখানে চাঙ্গিকে মারার জন্য এসেছিল। চাঙ্গি বলে এখন যুদ্ধ করার সময় নয়, আর আমি এখানে সময় নষ্ট করতে পারবো না তোমার সাথে যুদ্ধ করে। তবে হৌদু কিছুতেই মানতে রাজি ছিল না। ঠিক সময় সেখানে মন্ত্রী সাহেব চলে আসে এবং হৌদুকে বলে আপনার সাহস হয় কি করে আমাদের জেনারেলের উপরে আক্রমণ করার। যেটাতে হৌদু এবার হার মেনে সেখান থেকে চলে যায়, কেননা যেহেতু এটা সৌজু সিটি ছিল, এখানে ওর কোনো কথা চলবে না। রাতের বেলা চাঙ্গি তৈরি হয়েছিল দাইজাও সিটিতে যাওয়ার জন্য, তবে কেউ এখানে ওকে যেতে দিতে রাজি ছিল না, কেননা এখনও তো ও ঠিকভাবে সুস্থ হয়নি। জিন বলে তুমি আমাকে সব দায়িত্ব দাও, আমি যাব ওখানে। তবে চাঙ্গি ওকে এভাবে বিপদের মুখে একদমই ফেলতে চাইছিল না। জিন বলে তুমি আমার উপরে বিশ্বাস করো, একবার আমাকে সুযোগ দিয়ে দেখো, দেখো আমি নিশ্চয়ই তোমার কথা রাখবো। যেটাতে চাঙ্গিও এবার রাজি হয়ে যায় এবং ওকে ওর খেয়াল রাখতে বলে। পরের সিনে দেখানো হয় জিন গিয়ে দাইজাও শহরে পৌঁছায়, তবে সেখানে অনেকগুলো গার্ডকে মৃত অবস্থায় দেখতে পায়। তখনই সেখানে আসলে লোকেরা চলে আসে, যেটা দেখে জিন তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। জিন বুঝতে পারে আসলে লোকেরা এই শহর দখল করে নিয়েছে। জিন যখনই সেখান থেকে পালাতে যাবে তখনই পিছন থেকে কেউ একজন ওকে মেরে অজ্ঞান করে দেয়। দেখা যায় তুকাসের লোক তুকাসের কাছে ওকে ধরে নিয়ে এসেছে। এখানে তুকাসে বলে একে মেরে ফেলার জন্য, যেটাতে জিন বলে আপনি আমাকে মেরে ফেলবেন না, আমি আপনাকে একটি আইডিয়া দিচ্ছি। আপনি তো জানেন সৌজু সিটির জেনারেল আমার ভাই, অর্থাৎ চাঙ্গের কথা বলছিল আর কি। আমি যদি বলি তাহলে সে আপনাকে সৌজু সিটি দিতে রাজি হয়ে যাবে, তাই আপনি আমাকে এখন এখান থেকে যেতে দিন। তবে তুকাসে এতটাও বোকা ছিল না। তুকাসে নিজের মতো করে প্ল্যান সাজিয়ে নেয় যে জিনকে হস্টেজ করে ও সৌজু সিটি দখল করবে। প্ল্যান অনুযায়ী তুকাসে জিনকে হস্টেজ বানিয়ে সৌজু সিটিতে চলে আসে এবং বলতে থাকে যদি দরজা না খোলা হয় তাহলে ওরা জিনকে মেরে ফেলবে। যেটা দেখে চাঙ্গি তখন সেখান থেকে জিনকে বাঁচানোর জন্য যেতে থাকে। গার্ডরা ওকে আটকানোর চেষ্টা করে, তখনই পিছন থেকে জিন ওকে ডাক দেয়। জিন চাঙ্গেকে সেখানে অনেকবার গ্রিটিং করে এবং বলে আমার জন্য তোমাকে এত চিন্তা করতে হবে না, তুমি এখন শুধুমাত্র সৌজু সিটির কথা ভাবো। জিনের স্বপ্ন ছিল মূলত ও চাঙ্গির মতো একজন জেনারেল হবে। জিন বুঝতে পারে ওর হাতে আর বেশি সময় নেই, তাই জিন বলতে থাকে আমিও তোমার মতো জেনারেল হয়ে দেখাবো, তোমার মতো সাহসী হয়ে দেখাবো। এখন জিনের মুখে এরকম কথা শুনে সবাই তো অনেক বেশি রেগে যায় এবং জিনকে সেখানেই মেরে ফেলা হয়, যেটা দেখে চাঙ্গি তো অনেক বেশি রেগে যায়। ততক্ষণে সেখানে সুদ নিজের সৈন্যদল নিয়ে চলে এসেছিল, যেটা দেখে তুকাসে সেখান থেকে পালিয়ে যায়। চাঙ্গিও সৈন্যদল নিয়ে গেট খুলে বেরিয়ে আসে এবং সবার উপরে আক্রমণ করে। এখানে সবার মধ্যে তুমুল একটি ফাইট হয়। চাঙ্গি ফাইনালি ওই লোকটিকে ধরে ফেলে যে লোকটি জিনকে মেরেছে। চাঙ্গি ওকে ধরে মারতে শুরু করে। তখনই শুন দেখতে পায় পিছন থেকে একজন চাঙ্গিকে মারতে আসছে, তাই তার আগেই শুন সেখানে ওই লোকটিকে মেরে ফেলে এবং জিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। চাঙ্গি এরপর জিনের মৃত্যুর প্রতিশোধ নেয় ওই লোকটিকে মেরে। এরপর চাঙ্গি সেখানে কান্না করতে থাকে, চারদিকে লাশ আর লাশ ছিল। এরপর দেখানো হয় জিনকে একজন জেনারেলের মতো সম্মান দিয়ে সমাধি দেওয়া হয়। চাঙ্গি তখন কান্নায় ভেঙে পড়ে। রাজা গংসং আর চাচ্ছিল না এরকম ভাবে সবার প্রাণ চলে যাক, তাই সে শূন্যের সাথে দেখা করে এবং বলে আমি তোমাকে সৌজু সিটি দিয়ে দেব, কিন্তু তার বদলে তুমি আমাকে কথা দাও যে সৌজু সিটির লোকেদের তুমি আর কোনোদিন ক্ষতি করবে না।
সুন বলে, আপনি আমার উপর এরকম আস্থা কেন করছেন? গংসং বলে, কেননা আমি জানি যে তুমি নির্দোষ লোকেদের হত্যা করো না, তুমি অনেক ভালো মনের দিক থেকে, এই কারণে। সুন বলে, আপনি তো আমাদের অ্যাশলে সম্প্রদায়ের লোকেদের জানেন, এমনকি বড় খানকেও জানেন। তারা কখনোই মেনে নেবে না, কারণ তারা আপনাকে সবচেয়ে বড় শত্রু মনে করে। গংসং বলে, চিন্তা করো না, আমি তাদের জন্য এমন একটি উপহার পাঠাবো যেটাতে তারা অনেক সন্তুষ্ট হয়ে যাবে। সুন বুঝতে পারে না গংসং এখানে কিসের উপহারের কথা বলছে, তারপরও গংসং এর কথায় রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই গংসং বাড়িতে আসে। এখানে ও নিজের মেয়ে এবং বউয়ের সাথে অনেকটা টাইম স্পেন্ড করে। রানীমা গংসং এর চোখের দিকে তাকিয়েই বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, কিন্তু তারপরও সেই বিষয়ে তাকে কিছু জিজ্ঞাসা করে না, কেননা সে সব অবস্থায় নিজের স্বামীকে সমর্থন করবে। এরপর দেখানো হয় রাজা চাঙ্গিকে ডেকে পাঠায় এবং এখানে সবকিছু খুলে বলে সৌজু সিটিকে সেই ইগল বিভাগের কাছে তুলে দিয়েছে, যেটা শুনে চাঙ্গি অনেকটা উত্তেজিত হয়ে যায় এবং বলে, এটা আপনি কি করে করতে পারলেন? আমাকে আরো একটু টাইম দিন, আমি সবকিছু ঠিক করে দেব। তবে গংসং বলে, এটাই সবচেয়ে ভালো উপায় আমার প্রজাদেরকে বাঁচানোর জন্য, তার জন্য শুধুমাত্র আমাকে নিজের মাথাটা তাদেরকে উপহার হিসেবে দিতে হবে। যেটা শুনে চাঙ্গি তো আরো বেশি ঘাবড়ে যায়। গংসং এখানে আগে থেকে জানতে পেরে গিয়েছিল চাঙ্গি রাজকুমারী। চাঙ্গি গংসং এর পায়ে ধরে এবং বলে, দয়া করে এটা করবেন না। গংসং বলতে থাকে, রাজকুমারী এটা আপনি কি করছেন? আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাকে আটকাবেন না। গংসং মন্ত্রীকে আদেশ দেয় চাঙ্গিকে আটকে রাখার জন্য, এতে সে চাঙ্গিকে আটকে রাখে। এরপর গংসং সেখানেই তলোয়ার দিয়ে নিজেকে মেরে ফেলে, যেটাতে চাঙ্গি অনেকটা ভেঙে পড়ে। চাঙ্গি বলতে থাকে, এখন আমি রানীমা এবং আপনার মেয়েকে কি উত্তর দেব? তখনই সেখানে রানীমা চলে আসে। রানীমার কথা থেকে বোঝাই যাচ্ছে যে সে তার স্বামীর এই সিদ্ধান্তের জন্য স্বামীর উপরে অনেক বেশি গর্ববোধ করছে। রানীমা বলে, তোমরা এখন এখান থেকে যাও, আমি তার সাথে কিছু সময় কাটাতে চাই, যার কারণে চাঙ্গিরা সেখান থেকে বের হয়ে যায়। এরপর দেখানো হয় রানীমা কিছুক্ষণ গংসং এর সাথে বসে থাকে এবং বলে, আমি আপনাকে ছাড়া একদমই থাকতে পারবো না। এটা বলেই রানী তলোয়ার নিয়ে নিজেকেই মেরে ফেলে। শব্দ শুনে চাঙ্গি যখন ভিতরে এসে এই দৃশ্য দেখতে পায় তখন আরো বেশি ভেঙে পড়ে এবং বলে, তারা দুজন এটা কেন করলো? এরপর আমরা দেখতে পাই চাঙ্গি গংসং এর মাথা একটি বাক্সের ভিতরে নিয়ে অ্যাশলেদের জন্য অপেক্ষা করছিল। চাঙ্গি মনে মনে ভাবে, যেহেতু গংসং নিজের জীবন দিয়ে দিয়েছে সৌজকে বাঁচানোর জন্য, তাই যে কোনো মূল্যে ওকে সৌজ বাঁচাতেই হবে। পরের দিন সকালবেলা দেখানো হয় সুন নিজের বিশাল সৈন্য নিয়ে চলে আসে সৌজু দখল করার জন্য। এদিকে চাঙ্গি তখন গংসং এর ফিউনারিয়ালের সামনে বসেছিল, তখন সেখানে হৌদু আসে চাঙ্গিকে মারার জন্য। চাঙ্গি বলে, এমনিতেও এই পৃথিবীতে আমার আপনজন বলতে কেউই নেই, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু এখন নয়, আগে আমি সবকিছু ঠিক করি তারপরে। যেটাতে হৌদু এবার কিছু বলে না। এরপর চাঙ্গি গংসং এর মাথা নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সেই বাক্সটি ওদের হাতে তুলে দেয়। সুন তখন নিজের চেহারা থেকে মাস্কটি খোলে। সুনকে দেখে চাঙ্গি তো পুরো হতভম্ব হয়ে যায় যে এভাবেই ওর একটি প্রিয় মানুষ ওকে ধোঁকা দিয়েছে। তারপরও চাঙ্গি ওদের সামনে নিজের মাথা নত করে এবং বলে, এখন থেকে সৌজু সিটি আপনাদের, কিন্তু আপনারা এই সিটির কোনো মানুষকে ক্ষতি করবেন না। তবে আসলে লোকেরা বলতে থাকে এখানে কাউকেই ছাড়া হবে না, কারণ ওদের জন্য আমাদের অ্যাশলে গ্রুপের অনেক মেম্বারই মারা গিয়েছে। চাঙ্গি এটা শুনে রেগে যায় এবং বলে, আপনারা চাইলে আমাকে মেরে ফেলতেই পারেন, কিন্তু যদি সৌজু সিটির মানুষের উপরে আপনারা আক্রমণ করার চেষ্টা করেন তাহলে আমরা আপনাদের ছেড়ে দেব না, দরকার হয় সবাই একসাথে মরবো, তারপরও সবাই শেষ অবধি লড়ে যাব। সুন বলে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? চাঙ্গি বলে, হুমকি নয়, এটা একটা প্রপোজালও ভাবতে পারো। সুন বলে, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি, তবে আমি তোমাকে মারবো না, আমি তোমার সব কথা মেনে নেব, কিন্তু আমার একটি শর্ত রয়েছে, তোমাকে আমার সাথে আমার দাসী হয়ে অ্যাশলে ডাইনাস্টিতে যেতে হবে। চাঙ্গি বাধ্য হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সুন সৌজু সিটির ভিতরে চলে আসে, যেখানে চাঙ্গিকে সবার সামনে বেঁধে দেওয়া হয়। এখানে সিটের লোকেরা তো চাঙ্গির উপরে অনেক বেশি রেগেছিল, তারা ভাবছিল চাঙ্গি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সৌজু সিটিকে অ্যাশলিদের হাতে তুলে দিয়েছে। মুজিন সবার সামনে এসে বলে, সৌজু সিটি আমাদের কাছে আত্মসমর্পণ করেছে, তাই আমরা ঠিক করেছি যে এখানকার লোকেদের কোনো রকম ক্ষতি করব না। এটা শুনে সবাই অনেকটা খুশি হয়ে যায়। এরপর মুজিন চাঙ্গিকে বলে, দেখো
তারা তোমাকে কতটা ঘৃণা করছে, কিন্তু তাদের জন্যই তো তুমি কত কিছু করলে। চাঙ্গি তাকিয়ে দেখে হ্যাঁ সত্যি, সবার চোখে ওর জন্য ঘৃণা, কিন্তু এটা নিয়ে ওর কোনো আফসোস নেই। তবে যে এত বড় স্যাক্রিফাইস করলো, অর্থাৎ গংসং এই সিটিকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছে, তার জন্য তাদের মনে একটুও দুঃখ হচ্ছে না। নেক্সট সিনে দেখানো হয় শুন সৌজু সিটিতে একটি নোটিশ লাগিয়েছিল, যেখানে লেখা ছিল জেনারেল শিচি অর্থাৎ চাঙ্গে সৌজু সিটিকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে অ্যাশলিদের কাছে, অর্থাৎ অ্যাশলিরা ওকে মেরে ফেলেছে। সবাই বুঝতে পারে চাঙ্গিকে ওরা ভুল বুঝেছিল, কিন্তু তারপরও চাঙ্গির জন্য ওদের মনে কোনো দুঃখই ছিল না। এরপর আমরা চাঙ্গিকে দেখতে পাই, যার কাছে শুন আসে। চাঙ্গি শুনকে বলে, তুমি আমাকে ওখানে নিয়ে যাবে, কিন্তু আমার জন্য তো তোমাদের দলের অনেকেই মারা গিয়েছে, তোমাদের লোকেরা কি আমাকে মেনে নেবে? শুন বলে, তুমি চিন্তা করো না, অলরেডি সবাই জানে জেনারেল শিচি মারা গিয়েছে, এখন তুমি নতুন পরিচয়ে আমার দাসী হয়ে ওখানে যাবে। এরপর দেখানো হয় শুন চাঙ্গেকে নিয়ে বন্দি করে অ্যাশলি ডাইনাস্টির দিকে যেতে থাকে। দূর থেকে হৌদু ওকে দেখছিল। হৌদুর এবার চাঙ্গির জন্য অনেকটা খারাপ লাগে, তবে হৌদুর মাথা থেকে চাঙ্গেকে মারার ভূত এখনো নামেনি। হৌদু একটি লোক পাঠায় যেন ওই লোকটি গিয়ে চুপি চুপি চাঙ্গেকে মেরে দিয়ে আসে। এদিকে সবাই মিলে যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় তাঁবু গাড়ে। সেখানে সবাই খাবার খাচ্ছিল, কিন্তু চাঙ্গে তো এক জায়গায় চুপ করে বসেছিল, যেটা দেখে মুজিন ওকে খাবার খেতে দেয়, কিন্তু চাঙ্গে একটাও কথা বলে না, যেটাতে মুজিন রেগে যায়। মুজিন শুনকে বলে, তুমি একে কেন জীবিত রেখেছো? এমনিতেও দুর্বল, ওকে আমাদের সাথে নিয়ে যাওয়া উচিত হবে না। শুন বলে, তুমি চুপ করো, ও বেঁচে থাকুক এটাই আমি চাই। ওখানে আমরা হৌদুর পাঠানো ওই লোকটিকে দেখতে পাই, যাকে কিনা শুন এবং মুজিন দুজনেই দেখে। শুন বুঝতে পারে একে হৌদু পাঠিয়েছে চাঙ্গেকে মেরে ফেলার জন্য। রাতের বেলা আমরা মুজিনকে দেখতে পাই যে চাঙ্গেকে জোর করে ধরে নিয়ে আসে এবং বলে, তোমাকে বাঁচিয়ে রেখে লাভ নেই, তাই তোমাকে আমরা টুকরো টুকরো করে মেরে ফেলবো। ওই লোকটির সামনে চাঙ্গেকে ওরা মেরে ফেলে, যেটা জানতে পেরে লোকটি সেখান থেকে তাড়াতাড়ি হৌদুকে এই খবর দেয়। হৌদু বলে, চাঙ্গি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তোমার মৃত্যু এভাবেই লেখা ছিল। তখন সেখানে সুয়ু চলে আসে। সুয়ু চাঙ্গির মৃত্যুর কথা শুনে অনেক বেশি রেগে যায় এবং মনে করে হৌদু ওকে মেরে ফেলেছে। হৌদু বলে, আমি মারিনি, মেরেছে অ্যাশলির লোকেরা, যদি প্রতিশোধ নিতে হয় তাদের কাছ থেকে নাও। কিন্তু এরপর আমরা চাঙ্গিকে দেখতে পাই যে এখনো জীবিত ছিল, কেননা ওই দিন চাঙ্গিকে নয় বরং অন্য একটি দাসীকে মেরে ফেলা হয়েছিল। এরপর আমরা লিকে দেখতে পাই, যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। লি তো কান্না করছিল আর বলছিল, বাবা আমাকে কখন নিতে আসবে। বেশ কয়েকদিন না খেয়ে থাকার কারণে চাঙ্গির অবস্থা অনেক বেশি খারাপ ছিল, যেটা দেখে শুন আসে ওকে খাবার খাওয়ানোর জন্য। শুন বলে, আমি জানি তুমি একটি মেয়ে, এভাবে না খেয়ে থাকলে তুমি আরো বেশি দুর্বল হয়ে যাবে। চাঙ্গি এরপরও মানতে না চাইলে শুনকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে। তখনই চাঙ্গে শুনের কাছ থেকে তলোয়ার কেড়ে নেয় এবং নিজেকেই মারতে যায়, যেটা দেখে শুন রেগে যায়। শুন বলে, জানি না গংসং তোমার মধ্যে কি এমন দেখেছে যে তোমাকে এত বড় দায়িত্ব দিয়েছে। তোমার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে মরার কথা না ভেবে কিভাবে বাঁচা যায় এটা ভাবতাম এবং প্রতিশোধ নিতাম। আমি শুধু এটুকু চাই, আমাকে মারার জন্য হলেও তুমি জীবিত থাকো। এটা বলেই শুন সেখান থেকে চলে যায়। চাঙ্গি নতুন করে বাঁচার একটি আশা পেয়ে যায় এবং বলে, আমাকে যে করে হোক প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে থাকতে হবে। এদিকে আমরা লিকে দেখতে পাই যে টাকা দিয়ে কিছু খাবার কেনে। তখন একটি ছেলের সাথে ওর ধাক্কা লাগে। ছেলেটি মূলত টাকাগুলো চুরি করে নিয়ে পালাচ্ছিল। লি এটা বুঝতে পেরে ছেলেটির পিছু করে এবং একটি জায়গায় চলে আসে। লি বাচ্চা ছেলেটিকে বলে, দয়া করে আমার পার্সটি আমাকে ফেরত দাও এবং টাকাগুলো তুমি নিয়ে নাও। ছেলেটি টাকাগুলো নিয়ে পার্সটি ওকে ফেরত দেয়। আসলে এই পার্সটি লিকে চাঙ্গি নিজের হাতে বানিয়ে দিয়েছিল। এরপর আমরা ওই বাচ্চাকে দেখতে পাই যে কিছু বাচ্চাদের সাথে শুনের কাছে আসে। মূলত ওই বাচ্চাগুলো ছিল অ্যাশলেদের দাসদাসীর ছেলে মেয়ে। শুন এখানে ওই বাচ্চাগুলোকে অনেকগুলো খেলনা উপহার দেয়, যেটা দূর থেকে চাঙ্গি দেখছিল। চাঙ্গির নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে ওর চাচাও ওকে ঠিক এইভাবেই খেলনা দিত। এগুলো মনে পড়তে চাঙ্গির মন খারাপ হয়ে যায়। বাচ্চাগুলোকে এভাবে খেলতে দেখে চাঙ্গি অনেকটা খুশি হয়। চাঙ্গিকে খুশি দেখে শুনো অনেকটা খুশি হয়। এদিকে আমরা লিকে দেখতে পাই, যাকে একটি মহিলা আশ্রয় দেয় একদিনের জন্য। মহিলাটি বলে, একদিন হয়ে গেলে তুমি এখান থেকে চলে যাবে। লি বলে, চিন্তা করবেন না, আমি আপনার টাকাও ফেরত দিয়ে দেব।